সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের প্রতিদিনের আয়োজন সংবাদপত্র সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান এবং আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, চেয়ারম্যান পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর সাজ্জাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, মূল আলোচনা যাবার আগে আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথম আলো, হামে শিশু মৃত্যু 500 ছাড়ালো। বিতাড়িতদের সঙ্গে এরা তলে তলে খাতির শুরু করেছে ময়মনসিংহে প্রধানমন্ত্রী। ঈদযাত্রায় ঝুঁকি 94টি স্থানে, বৃষ্টির দুর্ঘটনায় দুর্ভোগের শঙ্কা। পল্লবীর শিশু হত্যার ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর, বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত। আমার দেশ, ভারতের সঙ্গে হাসিনার গোপন চুক্তি প্রকাশ হবে কবে? হামে 70 দিনে 512 মায়ের কোলখালি, একদিনে মৃত্যু আরও 13 শিশুর। 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা। রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে আজ। ডিএনএ রিপোর্ট হস্তান্তর করল সিআইডি। বিচার দ্রুত শেষ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ, আইনমন্ত্রী। দৈনিক ইত্তেফাক, হামি মৃত্যু 500 ছাড়ালো। আওয়ামী লীগ আমলে শুধু পিরোজপুরে এলজিআরডির 3,500 কোটি টাকা লোপাট, মির্জা ফখরুল। রামিসার হত্যাকারী সর্বোচ্চ শাস্তি 1 মাসের মধ্যে নিশ্চিত করা হবে। কিছু গোষ্ঠী দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী। রামিসা হত্যা ডিএনএ ময়নাতদন্ত ভিসেরা রিপোর্ট পুলিশের হাতে। বেঁচে আছে তবু হত্যার অভিযোগে মামলা, নেপথ্যে মামলা বাণিজ্য, পারিবারিক দ্বন্দ্ব। সমকাল, সমন্বয়হীনতায় কমছে না হামের প্রকোপ। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু 500 ছাড়িয়েছে। বিতাড়িতদের সঙ্গে খাতির করে অরাজকতার সৃষ্টির চেষ্টা চলছে ময়মনসিংহে প্রধানমন্ত্রী। চুক্তির অনেক কাছাকাছি ইরান, ট্রাম্প। কলাবাগানে শিশুকে ধর্ষণ চেষ্টা, বাড়ির মালিক গ্রেপ্তার। বন্ধ কারখানা খুলতে 60,000 কোটি টাকার তহবিল, গভর্নরের সংবাদ সম্মেলন। যুগান্তর, ফরেন্সিক রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে। রামিসা হত্যা মামলা, কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই ভয়ঙ্কর অপরাধের পেছনে মাদকাসক্তি। হাম কেড়ে নিল আরও 13 শিশুর প্রাণ, মোট মৃত্যু 512। দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। 30 সালে প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যাংকের 5 লাখ কোটি টাকা চুরি হয়ে গেছে, সংবাদ সম্মেলনে গভর্নর। মানবজমিন, অরাজক অবস্থা সৃষ্টির চেষ্টা চলছে। 1 মাসের মধ্যে রামিসা হত্যার শাস্তি নিশ্চিত করা হবে, প্রধানমন্ত্রী। রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্টে ধর্ষণের প্রমাণ, চার্জশিট প্রস্তুত। জমে উঠেছে পশুর হাট, আসছেন ক্রেতাও। হামে প্রাণহানি 500 ছাড়ালো, নতুন রোগীর রেকর্ড। কালের কণ্ঠ, চাঙা লেনদেন ও বিপন্ন চামড়া খাত। দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে, 30 সালের প্রধানমন্ত্রী। কালবেলা, আলোচিত হত্যার বিচার উচ্চ আদালতে গতিহারা। বন্ধ কারখানা চালু করতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। ধর্ষণ মামলায় 95% আসামি খালাস। ইনকলাব, নীরব চাঁদাবাজি চলছে সর্বত্রই, সারা দেশে 1280 চাঁদাবাজ। আশ্রয়দাতা রাঘব বোয়াল 314 জন। 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন, চাপে অস্বস্তি সরকারের, অশান্তির বীজ বুনে গেছেন শান্তির নোবেলজয়ী। সরকারি পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র, ময়মনসিংহের প্রধানমন্ত্রী। দেশ রূপান্তর, মাদকে বাড়ছে ধর্ষণ হত্যা, পুলিশের গোপন জরিপে সতর্কবার্তা। 1 মাসের মধ্যে রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে, ময়মনসিংহের প্রধানমন্ত্রী। হামির মৃত্যু 500 ছাড়ালো, 24 ঘন্টায় চলে গেছে আরও 13 শিশু। নয়াদিগন্ত, মুখোমুখি বিজিবি বিএসএফ, সীমানা নির্ধারণ নিয়ে উত্তপ্ত সীমান্ত। 2 যুগে 7 বার সম্মুখ যুদ্ধ। রামিসা হত্যাকারী সর্বোচ্চ শাস্তি 1 মাসের মধ্যে, প্রধানমন্ত্রীর ঘোষণা। সীমান্ত ঘেঁষে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও সেনা মোতায়েন। বণিক বার্তা, কেন্দ্রীয় ব্যাংকের 60,000 কোটি টাকার প্রণোদনা
প্যাকেজ ঘোষণা, বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনীতি চাঙা করার লক্ষ্য। দ্য ডেইলি স্টার, 60,000 crore stimulus for private sector. New age, child rape, murder rise on impunity, moral decay. Daily Observer, maximum punishment in a month, PM Ramisa rape killing. দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদপত্রগুলোর শীর্ষ সংবাদ। এখন আমরা যাব মূল আলোচনায়। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, প্রধানমন্ত্রীও ঘোষণা দিয়েছেন রামিসা হত্যা মামলায় 1 মাসের মধ্যে অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ডিএনএ রিপোর্ট পুলিশের হাতে। আশা করছি আমরা, এবং যতটুকু বলা হচ্ছে যে আজকের মধ্যে সম্ভবত 12টার মধ্যেই সেই চার্জশিট আদালতে দাখিল করবে পুলিশ। আমরা আসলে যে বিচারহীনতার সংস্কৃতির কথা যেটা আমরা শুনে আসছি, এবং এই রামিসা হত্যার পর যেটা জোরে সুরে, কারণ গেল যদি আপনি হিসাব করেন 8 দিনে আমরা 4 জন শিশু কন্যাকে ধর্ষণের পর হত্যার যে সংবাদ সেটা আমরা পেয়েছি, এবং সেটা মানে কতটা দুঃখজনক সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। সারা দেশ ক্ষোভে এবং প্রতিবাদে ফেটে পড়ছে। আমরা আসলে কতটা আশাবাদী হতে পারি এই রামিসা হত্যার দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করে এবং অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার বিষয়ে? ধন্যবাদ আপনাকে। তো রামিসা হত্যাকাণ্ড এবং ধর্ষণ উত্তর হত্যাকাণ্ড, এটা কিন্তু দেখেন পাকিস্তানে একটা ঘটনা স্মরণ করিয়ে দেয় আমাকে। আমি গতকালকেই পড়ছিলাম বিষয়টা একটু বিস্তারিত। 2015 সাল থেকে 2018 সাল পর্যন্ত টানা প্রায় 8 জন বাচ্চা মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল। তার মধ্যে লাস্ট যে মেয়েটা ছিল সে ছিল নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, খুব সারা বিশ্বে তোলপাড় হয়েছিল। তখন দেখা গেল যে মাঝখানে ওই ধর্ষক যাকে ধর্ষণ করে হত্যা করেছিল তাকে তার হত্যাকাণ্ডের দায়ে আরেকজনকে যাবজ্জীবন জেল দিয়েছিল। ফলে আমরা আশা করব ন্যায় বিচার, কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করতে গিয়ে যদি খুব এইরকম ত্রুটিযুক্ত কোনো বিচার হয়ে যায় তখন তাড়াহুড়া করতে গিয়ে সেই জায়গায় আমাদের একটু সতর্ক থাকতে হবে। তবে এখানে একটা একাডেমিক ল্যাঙ্গুয়েজ আছে, আমরা বলি প্যানাল পপুলিজম, অর্থাৎ কিছু কিছু মানে ঘটনা এমনভাবে ঘটে যেটা সমাজে প্রচণ্ড প্রেশার সৃষ্টি করে, সমাজ রাষ্ট্রকে প্রেশার সৃষ্টি করে, রাষ্ট্র তখন সেই জায়গা থেকে দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করার অঙ্গীকার করে। এটা এই জন্য শব্দটাই তৈরি হচ্ছে প্যানাল পপুলিজম। তো ওই প্যানাল পপুলিজমে যেন সরকার আবার না ভোগে, যে সরকার যেন অবজেক্টিভ থাকে যে 1 মাসের মধ্যেই করে ফেলবো। এটা আমি জানি না জুডিশিয়াল মানে জুরিসপ্রুডেন্সে এই আলোচনাটা হয়তো একটা মানে সমালোচনার জায়গাও তৈরি করবে, কিন্তু এটা বলতে বাধ্য হয়। আবার থিওরিটিক্যালি আবার প্রমাণ করা যায় যে সরকারগুলো এমন একটা প্রেশারে পড়ে যায়, তখন বলতে হয় যে 1 সপ্তাহের মধ্যে এটার বিচার হবে, 1 মাসের মধ্যে বিচার হবে। তো এই সামাজিক আর্থসামাজিক বাস্তবতাটাও আবার মাথায় রাখতে হবে। তো এই দুটোর মধ্যে সরকারের উচিত হবে ব্যালেন্স করা, যে 1 মাসের মধ্যেই করতে গিয়ে যেন কোনো ত্রুটি এর মধ্যে যোগ না হয়। তবে বিচার করতে হবে, এবং বিচার করেই শুধু আমরা এই অপরাধগুলোকে দমন করতে পারি না, সেই ধরনের আলোচনাও আছে। তবে সুবিচারটা নিশ্চিত করতে হবে আইনের শাসন। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, অবশ্যই যেটা আইনের যে বাধ্যবাধকতা আপনি যদি দেখেন, লাস্ট যে আইনের ধর্ষণ মামলা যে আইনে যেটা করা হয়েছে সর্বোচ্চ শাস্তি এবং 15 দিনের মধ্যে তদন্ত শেষ করে 90 দিনের মধ্যে বিচার কাজ শেষ করা দ্রুততম সময়ের মধ্যে। কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে এই যে একের পর এক শিশুকন্যা হত্যা ধর্ষণে যে মানে দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে, কারণ সাধারণ মানুষ যারা তারা কিন্তু একেবারে আশা হতো যে এই ধরনের মামলার বিচার হচ্ছে না, হয় না। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে যে অপরাধী যারা তারা অতি সহজেই এইসব অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। এই জায়গাটা মানে আইনের যে জায়গাটা কঠিনভাবে ধরার জন্য আসলে করণীয়টা তাহলে দেখুন, হতাশাটা কিন্তু আকাশ থেকে আসে না, হতাশাটা কিন্তু অপরাপর ঘটনার প্রেক্ষিতে তৈরি হয়। যেমন তনু হত্যা, কিংবা আমাদের যে এটিএন নিউজে চাকরি করতে যে 2 জন সাংবাদিক যে বাসায় গিয়ে মেরে ফেললো, সাগররুনি হত্যা, মানে এই যে সাগররুনি হত্যা কিংবা তনু হত্যার এখন দেখলাম যে একজন হয়তো হাবিলদারকে তারা অ্যারেস্ট করেছে। কিন্তু এই হতাশাগুলো কিন্তু ঘটনাই তাদের হতাশা সৃষ্টি করে। ফলে এখন সরকারের একটা সুযোগ, আমি একটা লিখা, আপনি একটা চিন্তা করেন মাগুরার যে ঘটনা, যেটা 2025 সালের মে মাসে যেটা আসিয়াকে হত্যা করা হলো, হিটু শেখ যে আসামি, যে প্রধান অভিযুক্ত, তাকে ধরার পর আজকে 1.5 বছরের মতো হতে চললো, কোনো আপডেট নেই।
মানে এইগুলোই কিন্তু মানুষের মধ্যে মানে এই যে হতাশার সৃষ্টি করে। দীর্ঘসূত্রিতা, এত কিছু প্রমাণের পর, এত কিছুর পর মানুষ তো এগুলা মানে যে কেউ এগুলো তো মানা যায় না আসলে। রেপ এবং হত্যা এইগুলো কিন্তু সাধারণ বিচারের মধ্যে, সাধারণ আইনে করা কখনোই উচিত না। কারণ এটা একেবারে আমরা বর্বরোচিত যেটা বলে, একেবারে অপরাধের যে এক্সট্রিম লেভেল বলে, যুদ্ধাবস্থায় কিন্তু শত্রুপক্ষ থাকে, খেয়াল করেন, তখন লাখে লাখে মানুষ মারা যাচ্ছে, ওইটাও একটা অপরাধ। কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনি একজনকে, শিশুকে, নারীকে নিয়ে রেপ করবেন, মেরে ফেলবেন, ফলে এই জন্য এইগুলোকে বলি যে ফেলোনি, মানে মহা অপরাধ। এই মহা অপরাধের আইন মহাভাবী ম্যানেজমেন্ট করা উচিত, বিশেষভাবে ম্যানেজ করা উচিত। ফলে মানুষের হতাশার জায়গা থেকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে সরকার একটা সুযোগ পেয়েছে, কিন্তু আমি এটা বলবো যে অপরাধের বিচার করার মাধ্যমে মানুষের কাছে তারা ট্রাস্ট আস্থা অর্জন করার একটা সুযোগ পেয়েছে। এটা তো তার দলের নেতাকর্মীও যদি হয়ে থাকে, আমি মনে করি এর মাধ্যমে সরকারের, রাষ্ট্রের এবং জনগণের এটা সবার জন্য একটা উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এবং দ্রুত বিচারের মাধ্যমে। কালবেলা একটা সংবাদ করেছে, সেটা হচ্ছে ধর্ষণ মামলায় 95% আসামি খালাস, তারা খালাস পায়। এটা ভয়ঙ্কর। এটার ব্যাপারটা হচ্ছে যে ধর্ষণ মামলাগুলো গুরুত্ব কম দেয়া হয়। এটা দেখবেন যে ধর্ষণ মামলাগুলোর যদি অ্যানালাইসিস করেন, সাবসিকুয়েন্ট ঘটনাগুলোর গুরুত্ব কম হয়। অর্থাৎ এটার জন্য তদন্ত করতে হবে, তদন্ত করার জন্য পুলিশ বলে যে আমাদের লোকবলের অভাব, আমাদের অ্যামিনিটিজ অভাব, অর্থ করি নাই, এই নানান কিছুর মধ্য দিয়ে পুলিশের সীমাবদ্ধতার কথা পুলিশ বলে। আর এখানে তদন্তটাগুলো স্পেশাল যেমন পুলিশের বিষয়টা নিয়ে আসছেন, পুলিশের পক্ষ থেকে কিন্তু বলা হয় যে তারা কিন্তু আসামি ধরছে, এমন না পুলিশ আসামি ধরে না। আমি ধরার পর আদালত থেকে ওই আসামিটা যখন জামিন পায় তখন পুলিশের করণীয়টা কি থাকে? আচ্ছা, তাহলে এখানে আরো কিছু ব্যাপার আছে। যেমন একটা হচ্ছে যে ফ্যাক্ট এখানে খুঁজে বের করার একটা প্রবলেম তৈরি হয় কোর্টে যখন যাচ্ছে আপনার, এটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত কথা হলো যে আমাদের যে ধর্ষণের শিকার যারা, তাদের দেখবেন যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর বড় একটা অংশ। অর্থাৎ 100 জনের মধ্যে আপনি দেখবেন যে প্রায় 70-80 জনই হচ্ছে যে হতদরিদ্র কিংবা পিছিয়ে থাকা জনগোষ্ঠী। সেটা ইন টার্মস অফ এডুকেশন বলেন, তারপর সামাজিক আর্থসামাজিক বাস্তবতা বলেন, সব কিছুর দিক থেকে পিছিয়ে থাকা। ফলে তাদের পক্ষে ওই কোর্টে গিয়ে তার যে মানে ভালো আইনজীবী ধরবে, এক্সপার্ট লয়ার নিবে কিংবা খরচটা ক্যারি করবে, এই ব্যাপারটা হয় না। ফলে আমি মনে করি ধর্ষণের মতো অভিযোগগুলোর ক্ষেত্রে স্পেসিফিক্যালি সরকারের উচিত হবে সরকার বাদী হয়ে সকল খরচ বহন করা এবং সকল প্রকার মানে সুযোগ সুবিধা, এখানে লোকবল দিয়ে সুযোগ সুবিধা দেয়া। এছাড়া কিন্তু আপনি এই 95% যে খালাস পেয়ে যাচ্ছে, এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে আর্থসামাজিক এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা। এই প্রত্যেকটা ব্যাপার যদি সরকার নিরপেক্ষভাবে এবং অবজেক্টিভলি দেখতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যেন সত্যিকারের ঘটনাগুলো সামনে আসবে। এবং এর মাঝে আবার অনেক ঘটনা আছে যে মানে ওই আপনাদের কি বলে, অর্কেস্ট্রেটেড থাকে, অর্থাৎ আপনাকে আমি ঘায়াল করার জন্য আমি উইমেন কার্ড, সেটা তো অবশ্যই ইনভেস্টিগেশনে সেটা দেখবে, দেখে সেটা সেই জায়গাটা আইডেন্টিফাই করে তারপরে সেই ব্যবস্থা নেবে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই কদিনের খবরে আপনি নিশ্চয়ই দেখছেন যে রামিসার যে বাবা আব্দুল হান্নান, তিনি কিন্তু বলে আসছেন তিনি বিচার চান না, তার যে হতাশার কথা। কিন্তু এখন দেখেন মিডিয়া নিয়ে আমি এখন এই বিষয়টা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছি। আমি আস্তে আস্তে গাড়িতে বসে পড়ছিলাম, রামিসার বাবাকে নিয়ে এখন বিতর্ক শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করছেন কিনা জানি না। সেটা কেন আমি বলছি, কেন এই মূল ঘটনা থেকে কিভাবে স্লোলি ডাইভার্ট হয়ে যায় আমরা, এটাও কিন্তু একটা সমস্যা ন্যায় বিচারের জন্য। আমাদের সামাজিক বাস্তবতা এখনো মিডিয়ার যে ইউজটা, মিডিয়া লিটারেসিটা না থাকার প্রেক্ষিতে ডাইভার্সনটা প্রচণ্ড রকমের হয়ে যাচ্ছে। এখন মূল ঘটনা থেকে আস্তে আস্তে ফোকাসটা সরে যাচ্ছে অন্যদিকে। অর্থাৎ প্রথমে জামাতের আমির গেলেন, পয়সা দিলেন, সেই জায়গা থেকে একটা মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। সেই আমি জানি না যে সত্যিকারের ঘটনা কি, তার সংশ্লিষ্টতা দেখা হচ্ছে কোথায় বিএনপি করে নাকি জামাত করে নাকি আওয়ামী লীগ করতো আগে। এইভাবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা তার বাবার আচরণ দিয়ে মূল জায়গাটা থেকে এখানে দেখবেন যে সরিয়ে নেওয়া হয়, ডিস্ট্রাকশন করা হয়। এটাও অপরাধীর জন্য সুযোগ তৈরি হয়ে যায় নানানভাবে, এটাকে আমি বলবো যে মিসইউজ করা আর কি, ইনফরমেশন দিয়ে। আরেকটা সংবাদ আছে, সেটা হচ্ছে যে কালবেলাই করেছে যে আলোচিত হত্যার বিচার উচ্চ আদালতে গতিহারা। আপনি দেখবেন যে চাঞ্চল্য মামলাগুলো আছে নিম্ন আদালতে, এটা আসলে একটা পর্যায়ে গিয়ে সেটা শাস্তি তাকে দেয়া হয়, তারপর যখন সেটা উচ্চ আদালতে যায় তারপরে শুরু হয় আসল দীর্ঘসূত্রিত যে পালা, সেই জায়গাটা। এটা
হয় কি এবং জানেন? আমি যতটুকু একটু আপনার জন্য একটু করে দিই, আইনজীবীদের সঙ্গে কথা বলেছি, তাদের ব্যাখ্যা হচ্ছে কি যে মামলা জট, এত মামলা এবং বিচারকের সংখ্যা কম, এই কারণে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। এটা আমি পুরোপুরি একমত না। আমি মনে করি যে এফিসিয়েন্সির এখানে একটা বড় ঘাটতি আছে, আমি মনে করি। অর্থাৎ আমি ওই দিন একটা বড় কনফারেন্সে ছিলাম ইউএনডিপির, তো ওখানে যুক্তিটা দেখানো হচ্ছে যে একজন বিচারপতি নাকি বলা হয় যে তার এখনো ওই কলম দিয়ে লিখে লিখে টাইপ করছে। আজকাল কলম দিয়ে লিখে টাইপ করে একটা রায় তৈরি করার সময় চলে গেছে। এখন আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, অথবা আপনাকে ট্র্যাডিশনাল যে আইনের বাধাগুলো আছে আপনি অ্যাসিস্ট্যান্ট রেখে আপনি এখন ভয়েস রেকর্ড করে আপনি দ্রুততম সময়ে পারফেক্টলি একটা রায় প্রডিউস করতে পারছেন। আমি বলছি যে এখানে যে ডিজিটাইজেশনের যে আমাদের একটা ব্লাফ আছে, আমাদের ডিজিটাইজেশন সত্যিকার অর্থে মোবাইল হাতে নেওয়া মানে আমরা ডিজিটাইজেশন মনে করছি। আমার মনে হয় কোর্ট প্রেমিস এখন ডিজিটাইজেশনের অভাবে এই জায়গাগুলোতে আরো বেশি প্রোক্রাস্টিনেশন হচ্ছে, মানে দীর্ঘসূত্রিতা। এই বাধাটা কোথায় এখন? এই বাধাটা হচ্ছে সদিচ্ছার অভাব। যে এইটা যদি আপনি ইন্ট্রোডিউস করতে চান, তাহলে ট্র্যাডিশনাল সিস্টেমে যে এখানে এমপ্লয়মেন্ট যারা আছে তাদের কাছ থেকে একটা বাধা। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি দেখছি, আমি প্রস্তাব দিয়েছিলাম যে আগামী 10 বছর কোনো নিয়োগ দেওয়া হবে না, আপনি এটাকে ডিজিটাইজেশনের জন্য আপনি আউটসোর্সিং করেন। কিন্তু না, নিয়োগ দিতে হবে, আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমেও থাকতে হবে। ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই বাধাটা চলে আসে, অর্থাৎ ট্র্যাডিশনালিস্টরা আইসা মডার্নিটিকে অ্যাকসেপ্ট করতে চায় না। ফলে কোর্ট প্রেমিসও আমাদের অ্যাডভোকেটদের স্কিলের কথা বলেন, আপনার জুডিশিয়াল অফিসারদের এই আগ্রহের জায়গা থাকলেও এই যে সিস্টেমের জন্য তারা এই অ্যাডাপ্টেশন। তার মানে এই সিস্টেমের জন্য যদি এটা হয়ে যায়, তার মানে একমাত্র দায়িত্ব কিংবা এই সরকার একদম। আমি তো লাস্টে মানে শেষ পর্যন্ত গিয়ে সরকারের কেন এন্টি ইনকামবেন্সি ডেভেলপ করে, এন্টি ইনকামবেন্সি এই জন্যই ডেভেলপ করে যে আমি সেবা পাচ্ছি না, আমাকে এখন পর্যন্ত ন্যায় বিচার দিচ্ছে না, 10 বছর ধরে ঘুরছি, 3 সরকার চলে গেল, পাচ্ছি না। তখন হয় কি, কোনো সরকারকেই জনগণ পছন্দ করতে চায় না। এই জায়গাতে যে সরকার কাজ করতে পারবে সেই সরকারেরই দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়, একমাত্র জনসেবা যদি নিশ্চিত করতে পারে। দলীয় নেতাকর্মীদের মনে করেন অর্থবিত্ত বানিয়ে কিংবা বড় বড় প্রজেক্ট দিয়ে, মানে ওই যে ডেভেলপমেন্ট প্রজেক্ট দিয়ে দ্বিতীয়বার কোনো সরকার আসতে পারে না। তাহলে আগের আওয়ামী লীগ সরকার নির্বাচনগুলা ফ্রি অ্যান্ড ফেয়ার দিত, এত বড় বড় প্রজেক্ট করছি আমাকে নির্বাচিত করবে, কারণ এইগুলো দিয়ে হয়তো নেতাকর্মীদের সুযোগ সুবিধা বেড়েছে, কিংবা হয়তো ওই অঞ্চলের সার্টেন জনগণ তার উপরে খুশি, কিন্তু ওভারঅল জনগণের ট্রাস্ট অর্জন করতে পারে না। ফলে এই জন্যই এন্টি ইনকামবেন্সিটা বাড়তে থাকে। সাজ্জাদ সিদ্দিকী, আরেকটা বিষয় আমরা গেল 60-70 দিনের মতো হতে চললো হামের যে প্রাদুর্ভাব, এবং আমাদের কোমলমতি কালকে পর্যন্ত 512 জন শিশুকে আমরা হারিয়েছি। এবং জনস্বাস্থ্যবিদ বেনজির আহমেদ তিনি বলেছেন যে এটি মনুষ্য সৃষ্ট মহামারী। আমার প্রশ্ন হলো, এই আজকে এতদিন হতে চললো এই প্রাদুর্ভাব যেটা বেড়েই চলছে, আমরা জানি টিকারি যে সমস্যা সে কথা আমরা শুনে আসছি, কিন্তু এখানে কি ম্যানেজমেন্টের কোনো গাফলতি এখন হচ্ছে কিনা এখন এই সময়ে এসে? ম্যানেজমেন্টের চেয়েও আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা নিয়ে একটা বেশ ভালো রাজনীতি শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করবেন পত্রিকাগুলোর ভাষ্য, সার্টেন পত্রিকা ব্লক সার্টেন সরকারকে এমনভাবে ব্লেম করছে, আবার ওই সরকারের যে লোকজন আছে তারাও এই বিষয়গুলো স্পষ্ট করছে না। ফলে রাজনীতিটা এখানে করতে পারাটা মানে হয়ে গেছে গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে প্রবলেম সলভ করার চেয়ে তাদের কাছে দোষারোপ করা এবং পাল্টা দোষারোপের একটা টেন্ডেন্সি ডেভেলপ করেছে। এটা হচ্ছে আমাদের আপত্তির জায়গাটা। আর শুধুমাত্র হামের কারণে এতগুলা শিশু মারা যাচ্ছে, সেটার জন্য আমার মনে হয় যে সরকারের উচিত ছিল একটা দ্রুততম সময় একটা কমিশন কিংবা কিছু একটা তৈরি করে এর একেবারে আদ্যপান্ত বের করা। এই কথাটা অনেকেই বলছে, অনেকদিন ধরেই বলছে, কিন্তু তার সরকারেরও এখানে আমি খেয়াল করছি সরকার এই ব্যাপারটাতে চেষ্টা করছে যে আওয়ামী লীগ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সময়ের উপর একটা দায় দিয়ে সময় কালক্ষেপণ করা। কিন্তু ব্যাপারটা তো শিশু, এখানে ব্যাপারটা তো মানুষের জীবন। ফলে আমি একটু অবাক হচ্ছি যে সরকার কেন এখানে দ্রুততম সময়ে কোনো একটা টাস্ক ফোর্স গঠন করছে না। এখানে গণশুনানি হতে পারতো, ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুনতে পারতেন, তাই না? আগের সরকারের সচিবরা তো এখনো বসে আছে, আমলারা তো এখনো আছে যে যার জায়গায়, তাদেরকে জিজ্ঞেস করতে পারতো যে কি হয়েছিল, ঘটনাটা সত্যটা বের করা এবং দ্রুততম সময়ে মেজার নেওয়া, এটা কিভাবে ওভারকাম করা যায় সেই রকম। ফলে এখানে আমরা দোষারোপের রাজনীতি করছি, আর বর্তমান সরকার এখানে চুপ থাকছে। এই চুপ থাকাটাও এক ধরনের আমি মনে করি অপরাধ।
সেবার একটু আসি, প্রধানমন্ত্রী কালকে ময়মনসিংহে যেটা বলেছেন যে বিতাড়িতদের সঙ্গে এরা তলে তলে খাতে শুরু করেছে এবং ষড়যন্ত্র হচ্ছে, এই বিষয়গুলো আসছে। আপনি দেখবেন বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পলাতকদের সঙ্গে সরকারি দলের এরা যোগাযোগের বিষয়টা। তো এটা নিয়ে আমি একটু শুনবো আসলে সরকার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এর যে অংশীদার তারা আসলে কতটা এখন এই পর্যায়ে এসে সরকার আসলে কতটা তাদের অবস্থানটা দৃঢ় করতে পেরেছে বা মানুষের আস্থা অর্জনে কিংবা যেসব ষড়যন্ত্রের কথা আসছে সেটা আসলে কতটা গভর্নমেন্টকে বেকাতে ফেলতে পারে। মানে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আসছে আওয়ামী লীগের সঙ্গে, পলাতক তো আওয়ামী লীগ, তাদেরকে বলছে আওয়ামী লীগের সঙ্গে তারা তলে তলে যেটা বলে যে আন্ডার দ্য কার্পেট একটা নেগোসিয়েশন করার চেষ্টা করছে, এটা বিরোধী দলের পক্ষ থেকে আসছে। এইটা দুভাবে অ্যানালাইসিস করা যায়, না দুজনই একজন একজনকে আরেকজনে করছে। তো এখন এটার একটা পত্রিকা খবরও আসছে, দেখলাম বিএনপি পরিবার এবং আওয়ামী লীগ পরিবারের মধ্যে বিয়ে হচ্ছে, সেখানে জামাত ইসলামের নেতা উপস্থিত, তার মানে ট্রায়াঙ্গুলার তো তৈরি হয়ে গেছে। তাহলে কি আলোচনাটা কি ওইখানেই কিনা, হয়তো মানুষ এটাও মানে চেষ্টা করবে কার সঙ্গে কার বিয়ে, আবার সেই বিয়েতে উপস্থিত থাকা। তবে আমরা এটা যদি খুব সিরিয়াসলি নেই, যদি আননেগোশিয়েটেড কোনো আন্ডার দ্য কার্পেট নেগোসিয়েশন কোনো রাজনৈতিক দল করে, সেই দল সাময়িকভাবে সুবিধা পেলেও লম্বা সময়ে দীর্ঘমেয়াদে সেই দলের অবস্থান খুব দুর্বল হবে। কেন দেখেন, আমরা নর্মালাইজেশন করার চেষ্টা করছি কিন্তু অপরাধকে, অর্থাৎ গত রেজিমে পুরার সময়টাই ছিল অপরাধের রেজিম, একটা মানে খুন, গুম, হামলা, লুটপাট সব কিছু মিলিয়ে, এবং নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ, এগুলো সব অপরাধ, কোনো ডাউট নেই। কিন্তু সেই অপরাধের পরে হলো 5 আগস্টের সময়, 5 আগস্ট পর্যন্ত যেই স্টেট রিপ্রেশন চালালো, সেই অপরাধ, আর মানে অপরাধের উপরে অপরাধ। তাহলে এইগুলোকে আপনি রিজলভ না করে আপনি যদি আন্ডার দ্য কার্পেট, আমি আগে বললাম যেটা, সেইভাবে যদি একটা নেগোশিয়েট করার চেষ্টা করেন রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য, সেটা বুমেরাং হবে, এটা যে কারোর জন্য। আমার কাছে মনে হচ্ছে এটা একটা ব্লেম গেম দিয়ে জনগণের মধ্যে একটা মানে তাদের পক্ষে জনমত ধরে রাখা কিংবা তৈরি করার একটা চেষ্টা হয়তো উভয় দলই করার চেষ্টা করছে। এটা হবে না, কারণ তারা দুই দলই সাফারার এখানে। ফলে যদি কোনো কিছু করতেই হয়, আমরা যেটা বলছি যে পলিটিক্যাল রিকনসিলিয়েশন, এটা একেবারেই পাবলিক হবে, এবং সেই পাবলিক অ্যাপোলজির মাধ্যমে তাদের শাস্তি গ্রহণ করতে হবে, তারপরে তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করতে হবে। এর বিকল্প কোনো কিছু যদি হয় তাহলে সেটা বুমেরাং হবে, এটি বাস্তব। ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনি রাজনৈতিক বিশ্লেষক, অনেক বিষয় আছে, আপনি এসব বিষয়ে লেখালেখি করে থাকেন। এই বাস্তবতা যদি আমি আপনার কাছে জানতে চাই যে এখন এই গভর্নমেন্টের 3 মাস মাত্র ছিল গভর্নমেন্ট, এই সময়ে এসে যেসব অভিযোগগুলো গভর্নমেন্টের বিরুদ্ধে আসতেছে কিংবা গভর্নমেন্ট তাদের যেসব সফলতার কথা বলছেন, সব কিছু মিলিয়ে আপনার মূল্যায়নটা আমি যদি প্রিসাইজলি বলি, গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্টগুলো খুবই মানে অসন্তোষজনক হচ্ছে। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট যদি বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, আমি আর কোনো আমার সহকর্মীরাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ফলে আমি নাম উল্লেখ করতে পারছি না, বাট সরকারের উচিত হবে ক্লিন ইমেজ এবং স্কিল্ড এবং তার যে এফিসিয়েন্সি, এই 2-3টা ক্যাটাগরির ভিত্তিতে কাউকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিয়োগ দেওয়া। সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা এখন পর্যন্ত যদি আমি বলি, সরকারের ডেপ্লয়মেন্ট। বিভিন্ন প্রতিষ্ঠানে যেভাবে ডেপ্লয়মেন্টগুলো হচ্ছে, সেগুলো তাদের লং টার্মে, তারাই তো মানে ইনফ্লুয়েন্সটা তৈরি করবে, তারাই কিন্তু ন্যারেটিভটা ডেভেলপ করবে। এখন আমাকে যদি মনে করে একটা প্রতিষ্ঠানে, এমন একটা প্রতিষ্ঠানে দেওয়া হয়, তাহলে আমার ব্যক্তি ইমেজ, আমার কার্যক্রম, আমার অতীত বর্তমান সব কিছু মিলিয়ে আমার উপরে ট্রাস্ট থাকবে কি থাকবে না, সেইগুলার অ্যাকুমুলেটেড অর্থাৎ কালেকটিভ একটা ইমেজ সরকারের উপর গিয়ে যায়। ফলে আমি বলি যে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর বাইরে আমি আর খুঁজে পাচ্ছি না 2টা মানুষকে আমি খুব বেশি পরিমাণে প্রশংসা করব, হুইচ ইজ ডেঞ্জারাস। অর্থাৎ তার যে ক্যাবিনেটে থাকা লোকজনের মধ্যে মাঝে মধ্যে যেভাবে বেফাস কথা, এটা কেন হচ্ছে এটা এবং আপনি এটা তো আমি বললাম ক্যাবিনেট, এখন যদি আমি মাঠ লেভেলে যান, মাঠ লেভেলে গিয়ে দেখবেন যে তাদের নেতাকর্মীদের যে স্টাইল কথা বলা, নেগোসিয়েশন করা সরকারের লোকজনের সঙ্গে, মানে অর্থাৎ সেই মাস্তানোক্রেসিস টাইপটি আছে, এখনও সেই ভাগবাটোয়ারা চায়। অর্থাৎ তাদের এখন ক্লিন ইমেজ ডেভেলপ করার যে একটা টেন্ডেন্সি থাকার কথা ছিল, আমি তো বললাম একমাত্র গভর্নমেন্টের শীর্ষ ব্যক্তি ছাড়া বাকিদের মধ্যে তৈরি হচ্ছে না। ফলে এই জায়গায় তাকে এখন যেটা করতে হবে, ম্যাসো লেভেলে নানান ধরনের অ্যাক্টর ডেভেলপ করতে হবে,
সঠিক ইনফরমেশনটা তার কাছে যেতে হবে এবং দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা নিয়ে যায়, কসম দেয়, তাহলেই কেবলমাত্র ভালো কালচার ডেভেলপ করার সুযোগ তৈরি হবে। এর বাইরে আমি কোনো আমরা একটা অনুষ্ঠানের শেষ দিকে সাজ্জাদ সিদ্দিকী, আপনি নিশ্চয়ই কালকে একটা সংবাদ দেখেছেন যে লালমনিরহাটের পাটগ্রামে Yes, যে সীমান্তে যেটা ভালো কাজ করেছেন, এই খবরটা আমি চাচ্ছিলাম আসুক। বিএসএফ যে কাঁটাতারে বেড়া দিতেছে সেখানে আমাদের বিজেপি বাধা দিয়েছে এবং সেটা এখন ভাইরাল হয়েছে এই নিউজটা। এটা বলবো যে বাংলাদেশের যে বর্ডার সিকিউরিটির আমরা যে ভালনারেবিলিটিটা বলি যে আমাদের সীমান্ত অরক্ষিত, আমাদের সীমান্তে আমাদের দুর্বল অবস্থান, আমার কাছে আমি এত মানে প্রফেশনালি দেখার চেষ্টা করছিলাম যে সে কিভাবে আর্গিউ করছে, কোন ধরনের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করছে এবং তার প্যাশেন্স এবং তার টলারেন্সটা কিভাবে সে ধরে রাখছে, সব কিছু মিলিয়ে যদি আমি দেখি বাংলাদেশের পক্ষে এটা একটা মানে দুর্দান্ত সিগনেচার ডেভেলপ করেছে। অর্থাৎ ভারতের বিএসএফ এর সঙ্গে আমাদের যে বিজিবির যে সদস্য দুইজন যেভাবে বার্গেনিং করছিল, সেই বার্গেনিংটা দুর্দান্ত রকমের প্রফেশনাল। না, তারা তো আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন যেটা আইনের বিগ স্টেটের পাশে, আসলে বড় রাষ্ট্রের পাশে আমরা যখন ছোট রাষ্ট্র, আমরা সবসময় সবকিছু মেনে নেই, এরকমই একটা খবর আমরা মানে রাখি। এটা হচ্ছে দুই যুগে ধরেন আসছে, যেটা যে এই দুই যুগে 7 বারে এরকম সম্মুখ যুদ্ধ তাদের সঙ্গে হয়েছে। বিজেপি ক্ষমতা আসার পর থেকে বিশেষ করে কলকাতাতে যে আলোচনাগুলো আসছিল, যেমন আপনার অনুপ্রবেশের যে বিষয়গুলা, তারপর আপনি দেখেছেন যে সেখানে মুখ্যমন্ত্রী যে ঘোষণা বাংলাদেশে পেলেই তাকে একদম পাঠিয়ে দিবে, এটা কি সেই রেসের অংশ হিসেবে সেই জায়গাটা? এটা ঠিক সেই রেশ আমি বলবো না, কারণ ভারতের সীমানায় যারা কাজ করে এটা কয়েকদিন পরে পরে আপনি দেখবেন, আরো যদি দেখেন 10 মাস আগের ঘটনা, 20 দিন আগের ঘটনাও দেখেন যে একটা ছাগল টেনে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে। এটা একেবারে কমন টেন্ডেন্সি। আমি এটা বলবো যে শুধু ভারতের না, বড় রাষ্ট্রের পাশে ছোট রাষ্ট্রের সাথে এই যখন সিভিলাইজেশন ডেভেলপ করে না, যখন রাষ্ট্রগুলো তাদের স্টেট অ্যাপারেটাসগুলো যথেষ্ট পরিমাণে প্রফেশনাল না হয়, রেসপেক্টফুল না হয়, তখন এই ধরনের আচরণ। এবং শুধু বাংলাদেশ না, আপনি দেখেন চীনের সীমানা ঘিরে কিন্তু তাদের উত্তেজনা শুরু হয়েছে। আমি এটাই বললাম যে বড় রাষ্ট্রের পাশে ছোট রাষ্ট্রের সঙ্গে যেভাবে আচরণ করে সেটা তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। সেই জায়গায় বাংলাদেশের পার্টটুকু যদি আপনি পাঠ করেন তাহলে দেখবেন যে এটা একটা পেশাদারিত্ব এবং তার শক্তিমত্তা এবং তার কনফিডেন্সের একটা লেভেল আছে ওখানে। ওইটাকেই আমাদের কাজে লাগাতে হবে সমগ্র সীমান্তে। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ সিদ্দিকী, আপনাকে বাংলা ভিশন আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ আজ এ পর্যন্ত। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।